বলছি রাহুল দা, আজকে কলকাতা হাইকোর্টে এসআইআর নিয়ে একটা বড় রায় এসছে এবং সেটা যদি একটু খুলে বলেন। এসআইআর এর ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে যখন এসআইআর প্রসেস অনগোয়িং সেই সময় লাস্ট যখন ইলেকশন কমিশনের তরফ থেকে যে ভোটার লিস্ট বের করা হয়েছে সেখানে দেখা গেছে অনেক লোক বাদ পড়েছে, অনেক লোক অ্যাড হয়েছে এবং 60 লাখের মতো লোক অ্যাডজুডিকেশনে গেছে। তো সেই অ্যাডজুডিকেশনে রেখে সেখানে ভোটের দিন ঘোষণা করা হয়েছে, যেটা আমরা যখন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে অল পার্টি মিটিং ডাকা হয়েছিল এবং সেই মিটিংয়ে আমাদের বামপন্থী দলের তরফ থেকে যে প্রতিনিধিরা গেছিলেন, মোহাম্মদ সেলিম সহ আরও অনেকে, আমাদের রাজ্য সম্পাদক বটে উনি ওনার সাথে যখন বাম প্রতিনিধি দলে আরও অনেকে ছিলেন, আমাদের একটাই বক্তব্য ছিল যে 60 লক্ষ মানুষকে ভোট প্রক্রিয়া থেকে বাদ রেখে আর ভোটার লিস্ট অসম্পূর্ণ রেখে কখনোই ভোটের দিন যেন ঘোষণা না হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখলাম যে ইলেকশন কমিশন তার মতো করে 2 দফায় ভোট ঘোষণা করে দিলেন, ইলেকশনের দিনও ধার্য করে দিলেন এবং তার ভিত্তিতে আমরা গতকাল চিফ জাস্টিস অফ কলকাতা হাইকোর্ট মাননীয় সুজয় পালের এজলাসে মামলা ফাইল হয়, রিট করি এবং আজকে আর্জেন্ট মোশনে এই মামলার হেয়ারিং হয়, যেখানে আমরা পরিষ্কার বলেছি যে 60 লক্ষ ভোটারকে বিরত রেখে না তো তাদেরকে অনুপ্রবেশ হিসেবে বলা হচ্ছে, অনুপ্রবেশকারী হিসেবে বলা হচ্ছে অ্যাজ পার দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া রেকর্ড, না তো তাদেরকে বলা হচ্ছে ভোট দিতে পারবে। এরম একটা দোদুল্যমান পজিশনে দাঁড়া করিয়ে একটা রাজ্যের গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন, যেটা কিনা রাজ্য সরকার পরিবর্তন হতে পারে, একটা ভোটের ব্যবধানে একটা সরকার পরিবর্তন হয়, একটা ভোটের ব্যবধানে একজন বিধায়ক হয় আবার একজন হেরে যায়। তো এরকম একটা গুরুত্বপূর্ণ সিচুয়েশনে দাঁড়িয়ে সেখানে 60 লাখ মানুষের ভোট থেকে, তাদের ভোট দান থেকে বিরত রেখে রাজ্যের এবং কেন্দ্রের ইলেকশন কমিশন কিভাবে ভোটের দিন ঘোষণা করতে পারে সেই কৈফিয়ত আমরা চেয়েছি রাজ্যের মাননীয় আমাদের কলকাতা হাইকোর্টের মাননীয় চিফ জাস্টিস সুজয় পালের কাছে, যার ভিত্তিতে আর্জেন্ট মোশনে এই মামলার হেয়ারিং আগামীকাল বেলা 12টার সময় শুরু করবে এবং ইলেকশন কমিশনকে এর কৈফিয়ত তলব করা হয়েছে এবং ইলেকশন কমিশনকে উত্তর দিতে বলা হয়েছে যে এই 60 লাখ ভোটারকে কি কারণে অ্যাডজার্নমেন্ট মোশনে রাখা হয়েছে, তাদের ভবিষ্যৎ কি, ইলেকশনের আগে এরকম 60 লাখ মানুষকে ভোট থেকে বিরত রেখে রাজ্যে নির্বাচন কমিশনের নির্বাচন করানো পিছনে অভিসন্ধিটা কি সেটা আমরা নিজেরাও জানি না এবং জুডিশিয়ারি সিস্টেমে যারা জাজ আছেন, চিফ জাস্টিস, উনি নিজেও জানেন না, যার ভিত্তিতে ইলেকশন কমিশনকে রিপোর্ট তলব করা হয়েছে এবং তাদেরকে থাকতে বলা হয়েছে আগামীকাল। বলছি সুমন, ওই রাহুলদা, অন্যদিকে আমরা দেখলাম সুপ্রিম কোর্টে আজকে একটা আইপ্যাকের মামলা যেটা ছিল, সেই ফাইল চুরি, সেই মামলা আজকে উঠেছিল। সেই মামলার যদি কিছু বলেন, মানে কি হলো আজকে? দেখুন, বেসিক্যালি যতটুকু আমার কাছে আপডেট আছে, এই মামলাটাকে অ্যাডজার্নমেন্ট করা হয়েছে। রাজ্যের তরফ থেকে যিনি ছিলেন উনি বলেছেন যে রাষ্ট্র কখনো রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করতে পারে না এবং সেই ক্ষেত্রে যদি রাষ্ট্র রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করে তাহলে সেই জায়গাতে স্পেশাল বেঞ্চ গঠন করতে হবে এবং স্পেশাল বেঞ্চে আমাদের জুডিশিয়ারি নিয়ম অনুযায়ী 5জন বিচারপতি থাকে। 5জন বিচারপতির নেতৃত্বে যে স্পেশাল বেঞ্চ গঠন হয় সেই বেঞ্চের আন্ডারে সেই বিচার প্রক্রিয়া চালাতে হবে। মানে ঘুরপথে এই মামলাটাকে অ্যাডজার্নমেন্ট মোশন বা মামলাটাকে দীর্ঘায়িত করার একটা প্রক্রিয়া রাজ্য সরকার, একটা কৌশল রাজ্য সরকার নিয়েছে। এর আগে আমরা দেখেছিলাম দুবার ইডির নিজের সময় চেয়েছিল, তারপরে আজকে কিন্তু ইডির পক্ষ থেকে মানে জোরালো সওয়াল করা হয়েছে। অবশ্যই, কারণ ইডির তরফ থেকে জোরালো সওয়াল এই কারণেই করা হয়েছে কারণ যেখানে দেখা যাচ্ছে যে একটা কোর্টের রায়ের ভিত্তিতে একটা তদন্ত চলছে, সেই তদন্তকে এবং কোর্টের রায়কে প্যারালালি ডিফর্ম করছে এবং সেখানে ইন্টারভেন করছে মুখ্যমন্ত্রী তার পদের অমর্যাদা করে এবং তিনি যেই লিঙ্গে অবস্থানকারী স্ত্রীলিঙ্গের ক্ষমতার অপব্যবহার করে যেটা করছেন, সেটা রাজ্যের মানুষের কাছে এবং রাজ্যের আপামর জনগণ সহ রাজ্যে যে সমস্ত দুর্নীতিপরায়ণ লোক আছে তাদের কাছে একটা বার্তা চলে যাচ্ছে যে দুর্নীতি করো, যতই দুর্নীতি করো, তোমরা যদি এই ঝান্ডার তলায় থাকো তাহলে সেটা আমরা সেফ, আমরা বুঝে নেব। এরম একটা বার্তা যাতে জনমানুষে না যায় তার ভিত্তিতেই ইডির জোরালো সওয়াল।
বলছি এই যে দীর্ঘায়িত হচ্ছে মামলা, এতে করে আলটিমেটলি কি ওর ফাইলে কি ছিল, মমতা ব্যানার্জি ফাইলে নিয়ে কি নিয়ে যাচ্ছিল, সেটা কি ধরা সম্ভব হবে? দেখুন, ফাইলে কি ছিল সেই ফাইল তো এতদিনে হাপিস হয়ে গেছে, হ্যাঁ। এবং সেই ফাইলে যা তথ্য ছিল সেই তথ্য বেরিয়ে গেছে। আমি আগেও বলেছি, এখনো বলছি, রাজ্যের দুর্নীতির মূল মাথা হচ্ছে রাজ্যের চৌর্যবৃত্তি করা চোর মুখ্যমন্ত্রী। ওটাকে ধরলেই সব বেরিয়ে যাবে, কাউকে ধরতে হবে না। রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধরুন, রাজ্যের চোর মমতাকে ধরুন, ওকে ধরলেই সব দুর্নীতির পর্দাফাঁস হবে। কারণ যত কাটমানি, যত দুর্নীতি, যত রকম কাটমানি, সমস্ত লাভ্যাংশের লাভবান হচ্ছে রাজ্যের চোর মুখ্যমন্ত্রী। যদি সেটা না হতো তাহলে ওনার দরকার কি ছিল? ভূভারতে কোথাও দেখেছেন যে রাজ্যের কেন্দ্রীয় গোয়েন্দাকারী সংস্থা তদন্ত করছে, সেখানে ইন্টারভেন করছে, ঢুকে গিয়ে ফাইল ছিনতাই করে নিয়ে আসছে? এটা ভূভারতে কোথাও দেখা যায়নি। এটা পশ্চিমবঙ্গের মাটিতে দুর্নীতি পরায়ণ, আকণ্ঠ দুর্নীতিতে, মানে কি বলবো, দুর্নীতিগ্রস্ত রাজ্যের চোর মমতাকেই দেখা যায়। এটা নজির। দাদা আর একটা যদি বলছি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মৌখিক জানিয়েছেন যে মার্চ মাসের মধ্যে ডিএর যে 25% সেটা নাকি তিনি দিয়ে দেবেন, কিন্তু কোথাও কিন্তু কোনো নোটিফিকেশন বেরোয়নি। ব্যাপারটা হচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে, গেজেট নোটিফিকেশন বের করতে হয়, তো সেখানে গেজেট নোটিফিকেশন এখন পর্যন্ত বেরোয়নি, বেঙ্গল গেজেট বেরোয়নি। তো ও নিয়মের ধার ধারে না। সব থেকে বড় কথা হচ্ছে, ওই এক্স হ্যান্ডেলটা তো গেজেট নোটিফিকেশন নয়। তো সে বলতেই পারে, কারণ নিজেও জানে যে তার বিদায় কাল আসন্ন। ওই একটা জায়গায় গান হয়েছিল না, ইন্দ্রনীলকে বলেছিল ভুল হচ্ছে, আমার যাওয়ার সময় হয়েছে, দাও হয়ে বিদায়, সময়কাল, এরকম একটা কি সামথিং গান করেছিল। যাই হোক, তো সত্যি ওই গানটা করেছিল মানে তার সে সিগন্যাল দিয়ে দিয়েছে ও মে মাসের পর প্রাক্তন হয়ে যাবে। এবার ঘটনা হচ্ছে, আমি আগেও বলেছি, এখনো বলছি, মানে তৃণমূলের ডেথ সার্টিফিকেট বেরিয়ে যাবে 4 মে। সেটা জনগণ দেখতে পারবে। এবং তারপরেও মুখ্যমন্ত্রী মানে মুখ্যমন্ত্রীর চেয়ারেও থাকবে না, ও বসবে রাস্তায়। এবার যে বর্তমান সরকার আসবে তার ঘাড়ে এই দেনাটা চাপবে, এবং তাকে শর্ট আউট করতে হবে। সে কিভাবে করবে? শর্ট আউট করবে, ও ইচ্ছা করে টাইমটাকে অ্যাডজার্ন করিয়েছে, যাতে জানে যে এখন আমি পদে আছি, তখন তো পদে থাকবো না, দায় আমার নেই। পরিষ্কার কথা। আচ্ছা, অভিষেক ব্যানার্জি বলেছিল কোনো রকম দুর্নীতি যারা করেছে তাদেরকে টলারেট করবো না, অথচ প্রার্থী যে তালিকাটা প্রকাশিত হলো সেখানে দেখা গেল যারা দুর্নীতির সাথে যুক্ত তাদের নাম আছে, যেমন কে বলেছে? মানে অভিষেক ব্যানার্জি নিজে বলেছিলেন যে কয়লা কাণ্ডে যে নেমড এফআইআর, গরু পাচার কাণ্ডে যে নেমড এফআইআর, কয়লা পাচার কাণ্ডে যে নেমড এফআইআর, যাকে সিবিআই এর নিজাম প্যালেসে তিনবার ডেকে পাঠানো হয়েছে, একটা ক্রিমিনালের থেকে ক্রাইম, মানে ক্রাইম ফ্রি সার্টিফিকেট, ক্যারেক্টারলেসের থেকে ক্যারেক্টার সার্টিফিকেট নেওয়া যেরকম, অভিষেক ব্যানার্জির কাছে মুখে দুর্নীতি পরায়ণ কথাটা শোনা একই। মানে এটা শুনে একটা রাস্তার কুকুরও হাসবে। তো ও নিজেই দুর্নীতি পরায়ণ, কয়লা পাচার, গরু পাচার, কাটমানি, সমস্ত দুর্নীতির টাকা ও নিজে খায়। এবং সুজয় কৃষ্ণ ভদ্রর কথাই যদি আমি বলি, আমার গুরু সুজয় কৃষ্ণ ভদ্রের বস, আমার গুরু, যে যাকে ইডি সিবিআই ছুঁতে পারবে না, যাকে ভারতের সরকার ছুঁতে পারবে না, এ কথা যে বলছে, যার ভয়েস স্যাম্পল টেস্টিং এর জন্য তাকে প্রোটেকশন দিয়ে রেখেছিল পিজি হসপিটালে পেডিয়াট্রিক ওয়ার্ডে, যাকে ওখান থেকে বের করে একরকম ছিনিয়ে নিয়ে ইএসআই জোকাতে নিয়ে স্যাম্পল করেছে, তার শিষ্য। তো তার মুখে দুর্নীতি পরায়ণ কথাটা মানায়, মানে ঠিক অপ্রাসঙ্গিক। তার মুখে কথা মানায় না, বরং ও যেটা বলে সেটা তার উল্টো হয়। কারণ তৃণমূলে ক্যান্ডিডেট হতে গেলে যোগ্যতা হচ্ছে, তুমি দুর্নীতি না করলে তুমি ক্যান্ডিডেট হতে পারবে না। দেখবে না তার প্রমাণ, ওই বালু যে টিকিট পেলো, তারপর আরো যারা আছে, মদন মিত্র জেল খাটা, ববি হাকিম জেল খাটা, ওদের ওই তৃণমূলের 3 টাইপের নেতা, বেলে আছে, জেলে যাবে বা জেলে আছে, এই 3 টাইপের নেতা হচ্ছে শাসক দলে। আমি আবার বলছি, তৃণমূলের ডেথ সার্টিফিকেট শুধু সময়ের অপেক্ষা, বেরিয়ে যাবে। জনতা তৈরি, মানুষ তৈরি, ভোট দিয়ে নতুন সরকারকে আনবে, আর যাই হোক এই চোর মমতাকে আনবে।